আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। তখন মিশরের সিংহাসনে প্রতাপশালী ফেরাউন বসেনি। তখন সে ছিল বল্ক শহরের একজন সাধারণ বালক, যার নাম ছিল কেবলই কাবুন। চাতুর্য, প্রতারণা আর বাটপাটি ছিল তার মজ্জাগত স্বভাব। ব্যবসার নামে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে সে তা আত্মসাৎ করত। একসময় ঋণের বোঝা এত বেড়ে গেল যে বল্ক শহরের আনাচে কানাচে তার পাওনাদার তৈরি হলো। পাওনাদারদের ভয়ে ফেরাউন দিনের পর দিন ঘরের মধ্যে লুকিয়ে থাকত। তবে ফেরাউন ছিল অতিমাত্রায় ধূর্ত। সে নিজের ঘরের কোণে লুকিয়ে থাকলেও বাড়ির সদর দরজাটা সবসময় হা করে খোলা রাখত। পাওনাদাররা যখন দল বেঁধে তার বাড়ির সামনে আসতো, তখন খোলা দরজা দেখে তারা ভাবত, বাড়িতে কেউ থাকলে কি দরজা খোলা রেখে চলে যায়? নিশ্চয়ই ফেরাউন বাড়িতে নেই। তারা দরজায় কড়া নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে যেত। দিনের পর দিন ঘরের অন্ধকার কোণে বসে ফেরাউন ভাবত, এভাবে আর কতদিন? পাওনাদারদের ভয়ে কুকুরের মতো লুকিয়ে থাকা আমার স্বভাব নয়। আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। এমন কিছু করতে হবে যাতে পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় চলে আসে। সেই যুগে গোটা বিশ্বে মিশর ছিল অর্থনৈতিক ও সভ্যতার দিক থেকে সবচাইতে সমৃদ্ধশালী দেশ। ফেরাউন সিদ্ধান্ত নিল সে মিশরে যাবে। এক গভীর রাতে যখন চারিদিকে নিঝুম নিস্তব্ধ, তখন পাওনাদারদের চোখ ফাঁকি দিয়ে সে বল্ক শহর ত্যাগ করল। অতঃপর মাইলের পর মাইল তপ্ত মরুভূমির বালুচর মারিয়ে ক্ষুধা আর তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার উপক্রম নিয়ে অবশেষে ফেরাউন মিশরের সীমানায় প্রবেশ করল। কিছুদূর যাওয়ার পর রাস্তার মোড়ে ধূলি ধূসরিত পোশাকে এক ব্যক্তিকে বসে থাকতে দেখল সে। ভালো করে লক্ষ্য করতে সে চিনতে পারল, এ তো আর কেউ নয়, তারই পরম বন্ধু হামান। হামানও ফেরাউনকে আচমকা মিশরের মাটিতে দেখে চমকে উঠল। সে বড় বড় চোখ করে তাকে জিজ্ঞাসা করল, প্রিয় বন্ধু ফেরাউন, তুমি এখানে বল্ক শহর ছেড়ে এই মরুভূমির প্রান্তরে? কি অবস্থা তোমার? তোমাকে দেখে মনে হচ্ছে কোনো রাজ্যহারা রাজা পালিয়ে এসেছে। ফেরাউন একটা দীর্ঘশ্বাস ফেলে হামানের কাঁধে হাত রাখল। অত্যন্ত মলিন মুখে বলল, বন্ধু হামান, আমি এক চরম মুসিবতের মধ্যে আছি। বল্ক শহরের পাওনাদারেরা আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিল। চারিদিকে ঋণে জর্জরিত হয়ে প্রাণ বাঁচাতে রাতের আধারে আমি পালিয়ে এসেছি। আমি আজ পুরোপুরি নিঃস্ব। বেঁচে থাকার জন্য এখন যে কোনো একটা কাজের বড্ড প্রয়োজন। কিন্তু তোমার এই দশা কেন? হামান মাথা নিচু করে বলল, কি আর বলবো বন্ধু, আমার ভাগ্য তোমার চেয়ে আলাদা নয়। আমিও ভাগ্য অন্বেষণে ঘর ছেড়েছি। আমারও পেটের দায়ে একটা কাজের খুবই দরকার। দুই কর্মপদহীন বন্ধু এবার একসাথে মিশরের ভিতরের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে দুপুরের কড়া রোদে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে প্রায় তারা অচেতন হওয়ার অবস্থায় পৌঁছালো। ঠিক তখনই দূর দিগন্তে তারা সবুজ রঙের এক বিশাল ক্ষেত দেখতে পেল। কাছে গিয়ে দেখলো সেটি একটি তরমুজ ক্ষেত। ক্ষেতের এক কোণে এক বৃদ্ধ লোক একা একা বসে তরমুজ কাটার কাজ করছেন। তরমুজের লাল অংশটা দেখে দুই বন্ধুর জিভে জল চলে এলো। তারা অত্যন্ত বিনীত ও করুণ মুখ করে বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়ালো। ফেরাউন করজোরে বলল, চাচা যান, পথ চলতে চলতে আমাদের সব রসদ ফুরিয়ে গেছে। আমরা ভীষণ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। দয়া করে আমাদেরকে যদি একটু তরমুজ খেতে দিতেন, তবে আমাদের প্রাণটা বাঁচত। বৃদ্ধ লোকটির মন ছিল অত্যন্ত দয়ালু। সে আগন্তুকদের এই দশা দেখে সাথে সাথে বেশ কয়েকটি বড় বড় তরমুজ কেটে তাদের সামনে দিল। ফেরাউন ও হামান যেন ক্ষুধার্ত বাঘের মতো তরমুজের উপর ঝাঁপিয়ে পড়ল। পেট ভরে তৃপ্ত হয়ে তারা তরমুজ খেয়ে ঢেকুর তুলল। খাওয়া শেষে তরমুজ ক্ষেতের মালিক তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমাদের চেহারা তো এই অঞ্চলের মানুষের মতো নয়। পোশাকেও রয়েছে ভিনদেশের ছাপ। তোমাদের তো আগে কখনো এই এলাকায় দেখিনি। তোমরা কে আর কোথা থেকে এসেছো? ফেরাউন তার স্বভাবসুলভ চতুর কণ্ঠস্বর নরম করে বলল, চাচা যান, আমরা বল্ক দেশ থেকে এসেছি কাজের সন্ধানে। ওখানে খরা আর দুর্ভিক্ষে আমাদের সব শেষ হয়ে গেছে। মালিক মনে মনে ভাবল, এই বিশাল ক্ষেতে একা কাজ করতে কষ্ট হয়। তরমুজ পাহারা দেওয়া এবং বাজারে নেওয়ার জন্য আমারও কিছু বিশ্বস্ত কাজের লোকের দরকার। সে তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি আমার অধীনে এই ক্ষেতে কাজ করবে? আমি তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করব এবং উপযুক্ত পারিশ্রমিক দেব। তবে আমার একটা কড়া শর্ত আছে। আমার কাছে কাজ করতে হলে অত্যন্ত সততার সাথে করতে হবে। কোনো রকম চুরি বা অসততা আমি বরদাস্ত করব না। ফেরাউন তো মনে মনে এটাই চাচ্ছিল। সে বুকে হাত দিয়ে অত্যন্ত নাটকীয়ভাবে বলল, আরে চাচা যান,
কি বলছেন এসব? আমি আমার জীবনে কোনোদিন একটা ছোট মিথ্যা কথাও বলিনি। আর চুরি, সে তো অনেক দূরের কথা। আপনি আমাদের পরীক্ষা করে দেখতে পারেন। হামানও ফেরাউনের কথায় সায় দিল। ফেরাউনের এই চমৎকার ও বিনয়ী কথাবার্তায় তরমুজ ক্ষেতের মালিক মুগ্ধ হয়ে গেল এবং তাদের দুজনকে কাজে নিযুক্ত করলো। পরের দিন থেকেই ফেরাউন ও হামান ক্ষেত থেকে পাকা তরমুজ তুলে মাথায় করে বাজারে নিয়ে যেতে লাগলো। ফেরাউন বাজারের অন্য বিক্রেতাদের কৌশল লক্ষ্য করলো। সে দেখলো কিভাবে সাধারণ মানুষকে বুঝিয়ে বেশি দামে পণ্য বিক্রি করা যায়। ফেরাউন ছিল কথার জাদুঘর। সে বাজারে গিয়ে এমনভাবে তরমুজের প্রশংসা করতে লাগলো যে ক্রেতারা লাইন ধরে তার কাছ থেকে চড়া দামে তরমুজ কিনতে শুরু করলো। দিন শেষে বাজারে তরমুজ বিক্রি করে তারা মালিকের কাছে ফিরে এলো এবং বিপুল পরিমাণ লাভ মালিকের হাতে তুলে দিল। মালিক তো খুশিতে আত্মহারা। সে ভাবলো, এমন সৎ ও কর্মঠ লোক তো এই যুগে মেলা ভার। এভাবে বেশ কিছুদিন কেটে গেল এবং ফেরাউন পুরোপুরি মালিকের অন্ধবিশ্বাস অর্জন করে নিল। একদিন রাতে কাজ শেষে ফেরাউন মালিকের হাত চেপে ধরে বলল, চাচা যান, আপনি তো আমাদের অন্নদাতা, আপনার আরো বেশি লাভ হোক এটাই আমরা চাই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আপনি প্রতিদিন আমাদের যে তরমুজগুলি দেন সেগুলি পাইকারি হিসাবে পিস বা সংখ্যা ধরে আমাদের কাছে বিক্রি করুন। এতে আপনার প্রতিদিনের লাভের টাকাটা নির্দিষ্ট থাকবে আর আমাদেরও বাজারে গিয়ে দরদাম করতে সুবিধা হবে। আপনার লাভ আরো দ্বিগুণ হবে। সরলমনা ক্ষেতের মালিক ফেরাউনের ভেতরের কুটচাল বুঝতে পারল না। সে ভাবল ছেলেটি তার ভালোর জন্যই কথা বলেছে। সে বলল, ঠিক আছে বাবা, আগামীকাল থেকে তোমরা পিস হিসাবেই তরমুজ নিয়ে যাও। অতঃপর পরের দিন থেকে ফেরাউন শুরু করলো আসল বাটপারি। সে ক্ষেত থেকে তরমুজ গোনার সময় মালিকের চোখ ফাঁকি দিয়ে মাঝে মধ্যে কিছু ভালো তরমুজ চুরি করে সিন্দুকের নিচে লুকিয়ে রাখত। আর বাজারে গিয়ে সে নতুন এক ফোন দিয়ে আঁটলো। আস্ত তরমুজ বিক্রি না করে সে তরমুজগুলি কেটে টুকরো টুকরো করে বা ফালি করে সাজিয়ে রাখত। মরুভূমির তপ্ত রোদে ক্ষুধার্ত মানুষ আস্ত তরমুজের চেয়ে কাটা তরমুজের টুকরোগুলো বেশি পছন্দ করলো। ফেরাউন প্রতিটি টুকরো চড়া দামে বিক্রি করতে লাগলো। একটি আস্ত তরমুজ যদি সে 1 মুদ্রায় কিনত তবে তা কেটে 5 মুদ্রায় বিক্রি করত। এভাবে চুরির তরমুজ এবং কাটা তরমুজের চড়া মূল্যের মুনাফা মিলে অল্প দিনের মধ্যেই ফেরাউন বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে গেল। একদিন রাতে একান্তে বসে ফেরাউন তার বন্ধু হামানকে অর্জিত অর্থের থলি দেখিয়ে বলল, হামান, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এভাবে যদি আমরা সারা জীবন শুধু তরমুজই বিক্রি করি তবে বড়জোর কয়েক বস্তা টাকা হবে, কিন্তু জীবনে এর চেয়ে বড় কিছু করা যাবে না। আমাদের ক্ষমতা চাই, রাজপ্রাসাদ চাই, আমাদের অন্য কিছু করতে হবে। হামান বলল, কিন্তু বন্ধু, আমরা তো ভিনদেশী সাধারণ মানুষ, আমাদের কে দেবে ক্ষমতা? ঠিক সেই সময়ই মিশরের বুকে ঘটে গেল এক চমৎকার ও ঐতিহাসিক ঘটনা। মিশরের তৎকালীন বাদশাহ তার রাজ্য জুড়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করলেন। বাদশার সৈন্যরা ঘোড়ায় চড়ে ঢোল পিটিয়ে বাজারের মোড়ে মোড়ে গিয়ে ঘোষণা করতে লাগলো, এত দ্বারা সমস্ত মিশরের অধিবাসীদেরকে জানানো যাচ্ছে যে মিশরের রাজকীয় প্রধান কবরস্থানের জন্য একজন যোগ্য, সাহসী ও বিশ্বস্ত দারোয়ানের প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই সরকারি চাকরি করতে ইচ্ছুক হও তবে সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে উপস্থিত হয়ে যোগাযোগ করে। সৈন্যরা ঘোষণা দিয়ে চলে গেল। দূর থেকে দাঁড়িয়ে ফেরাউন এবং হামান এই ঘোষণা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রবণ করল। সৈন্যদের চলে যাওয়ার পর ফেরাউন হামানের চোখে চোখ রেখে বলল, হামান, শোনো, আমাদের সুযোগ এসে গেছে, চলো আমরা এখনই রাজদরবারে যাব। হামান কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল। সে ফিসফিস করে বলল, বন্ধু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা রাজদরবারে যাব? বাদশার সামনে দাঁড়ানোর যোগ্যতা কি আমাদের আছে? আর কবরস্থানের দারোয়ানের চাকরি দিয়ে আমাদের কি লাভ হবে? ফেরাউন হামানকে ধমক দিয়ে বলল, তুমি কিচ্ছু বোঝো না হামান, এই কাজ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ছোট পদ দিয়েই প্রাসাদের বড় পদে ঢুকতে হবে। চলো আমরা অন্তত একবার চেষ্টা করে দেখি। ফেরাউন ও হামান আর এক মুহূর্তও দেরি না করে সোজা মিশরের রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো। বিশাল রাজপ্রাসাদ, চারিদিকে প্রহরী, দামি মার্বেল পাথরের স্তম্ভ। বাদশার সামনে গিয়ে ফেরাউন ও হামান নতজানু হয়ে কুর্নিশ করলো। মিশরের বৃদ্ধ বাদশাহ সিংহাসনে বসে তাদের দিকে তাকালেন। তাদের জরাজীর্ণ কিন্তু সুঠাম দেহ দেখে বাদশাহ গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা আর কি উদ্দেশ্যে আমার দরবারে হাজির হয়েছ? ফেরাউন অত্যন্ত বিনয়ী ও চাটুকারিতার সুরে করজোরে অনুরোধ করে বলল,
জাহাপানা, আমি এক অসহায় মুসাফির, সুদূর ভিনদেশ থেকে ভাগ্যের অন্বেষণে এই পবিত্র মিশরে এসেছি। আমি অত্যন্ত অভাবী এবং নিঃস্ব। আজ বাজারে আপনার সৈন্যদের মুখে শুনলাম যে আপনি রাজকীয় কবরস্থানের জন্য একজন বিশ্বস্ত দারোয়ান নিযুক্ত করবেন। হে দয়ার সাগর বাদশাহ, দয়া করে যদি এই চাকরিটা আমাদেরকে দিতেন, তবে আমি এবং আমার এই বন্ধু আপনার চরণে চিরকৃতজ্ঞ থাকতাম। দিনরাত এক করে আমরা কবরস্থান পাহারা দেব। মিশরের বাদশাহ ফেরাউনের দিকে গভীরভাবে তাকালেন। তিনি দেখলেন ছেলেটির শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো, চেহারাতেও একটা গভীর ও তেজদীপ্ত ভাব আছে, কণ্ঠস্বরও বেশ স্পষ্ট। বাদশাহ মনে মনে ভাবলেন, কবর পাহারা দেওয়ার জন্য এমন একটা বলবান ও সাহসী লোকেরই প্রয়োজন, যে রাতের অন্ধকারে ভূত প্রেত বা চোর ডাকাতকে ভয় পাবে না। এই ভেবে বাদশাহ ঘোষণা করলেন, ঠিক আছে, আজ থেকে তোমাকে মিশরের রাজকীয় কবরস্থানের প্রধান দারোয়ান হিসেবে নিযুক্ত করা হলো, আর তোমার বন্ধু তোমার সহকারী হিসাবে থাকবে। ফেরাউন মনে মনে হাসলো। তার প্রথম চাল সফল হলো। পরের দিন থেকে ফেরাউন মিশরের রাজকীয় কবরস্থানে তার ডিউটি শুরু করে দিল। দিনরাত সে কবরস্থানের প্রধান ফটকের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে থাকত। আর কবরস্থানের ঠিক পাশেই একটি ছোট্ট মাটির ঘরে সে এবং তার বন্ধু হামান একসাথে বসবাস করত। চাকরি পাওয়ার পর প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। একদিন গভীর রাতে 4-5 জন লোক একটি মৃত লাশ খাটিয়াই করে দাফন করার জন্য কবরস্থানের গেটের সামনে নিয়ে আসলো। শোকার্ত আত্মীয়রা কাঁদছিল, কিন্তু ফেরাউন তাদের সামনে গিয়ে লাঠি উঁচিয়ে পথ আটকে দিল। সে অত্যন্ত কঠোর কণ্ঠে বলল, থামো, লাশ নিয়ে ভেতরে ঢোকা যাবে না। মৃতের আত্মীয়রা অত্যন্ত অবাক ও ক্রুদ্ধ হয়ে বলল, কি ব্যাপার দারোয়ান সাহেব, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? ফেরাউন ছিল জাত প্রতারক এবং চরম বাটপার। সে তার চোখ দুটো বড় বড় করে বলল, আপনারা কি বহির্বিশ্বের খবর রাখেন না? মিশরের মহামান্য বাদশাহ গত রাতে এক নতুন রাজকীয় আইন পাশ করেছেন। এখন থেকে মিশরের মাটিতে কোনো মৃত লাশকে দাফন করতে হলে সরকারকে কর হিসাবে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 1 স্বর্ণ মুদ্রা না দিলে এই কবরস্থানে কোনো লাশের জায়গা হবে না। লোকেরা ছিল সাধারণ এবং সরল মনা। তাছাড়া গভীর রাতে বাদশার দরবারে গিয়ে এই খবরের সত্যতা যাচাই করার কোনো সুযোগই তাদের ছিল না। শোকার্ত অবস্থায় তারা আর ঝগড়া না করে ফেরাউনের কথা সত্য বলে বিশ্বাস করে নিল। তারা পকেট থেকে একটি চকচকে স্বর্ণমুদ্রা বের করে ফেরাউনের হাতে দিয়ে দিল। টাকা পেয়ে ফেরাউন গেট খুলে দিল এবং লাশ দাফন করা হলো। পরের দিন বাজারে এই খবর ছড়িয়ে পড়ল যে বাদশার নতুন নিয়মে লাশ দাফন করতে 1 স্বর্ণ মুদ্রা লাগে। ফেরাউন এভাবেই প্রতিনিয়ত প্রতিটি লাশের বিনিময়ে 1 স্বর্ণ মুদ্রা করে উসুল করতে লাগলো এবং অল্প দিনেই তার ঘরে স্বর্ণ মুদ্রার পাহাড় জমে উঠল। ঠিক সেই সময়ে মিশরের বুকে নেমে এলো এক চরম বিপর্যয়। আল্লাহর এক গোপন গজব বা প্রাকৃতিক মহামারী হিসেবে চারিদিকে কলেরা এবং বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটল। চিকিৎসার অভাবে প্রতিদিন শত শত মানুষ মরতে লাগলো। চারিদিকে শুধু কান্নার রোল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কবরস্থানের সামনে লাশের দীর্ঘ সারি পড়ে যেতে লাগলো। সাধারণ মানুষ যেখানে এই মহামারীতে শোকাগ্রস্ত, ফেরাউন সেখানে মনে মনে উৎসব পালন করছিল। সে ভাবল, টাকা কামানোর এর চেয়ে বড় সুযোগ আর আসবে না। এবার সে আরো বড় চালাকি করলো। যখন একদল লোক কলেরা রোগে আক্রান্ত মৃতদেহ নিয়ে কবরস্থানে আসলো, তখন ফেরাউন গেট বন্ধ করে দিয়ে বলল, থামো, সাধারণ লাশের জন্য 1 স্বর্ণ মুদ্রা, কিন্তু এই লাশ তো কলেরা আর বসন্তের। এই ছোঁয়াচে রোগের লাশ দাফন করতে এখানে 2 স্বর্ণ মুদ্রা লাগবে, কারণ এই লাশ দাফন করলে আমার এবং আমার সহকারীর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। 2 স্বর্ণ মুদ্রা না দিলে লাশ বাইরে ফেলে রেখে চলে যাও। স্বজনহারা মানুষেরা নিরুপায় হয়ে কান্নাকাটি করতে লাগলো। তাদের শেষ সম্বল বাড়িঘুটি বিক্রি করে হলেও 2 স্বর্ণ মুদ্রা এনে ফেরাউনের হাতে তুলে দিতে লাগলো। এভাবে দিনরাত লাশ দাফনের টাকা তুলতে তুলতে মাত্র 1 বছরের মাথায় ফেরাউনের ঘরে 2টি বিশাল বস্তা খাঁটি স্বর্ণ মুদ্রা ভরে গেল। একদিন রাতে ফেরাউন তার মাটির ঘরে বসে জমানো মুদ্রাগুলি গুনছিল। সে হামানকে ডেকে বলল, হামান, এই দেখো, আমাদের 2 বস্তা সোনা উপার্জিত হয়ে গেছে। আগামীকাল সকালে এই 2 বস্তা সোনা আমরা সোজা মিশরের বাদশার কাছে নিয়ে যাব এবং তাকে উপহার দেব। এই কথা শুনে হামান যেন আকাশ থেকে পড়ল। সে চমকে উঠে বলল, ফেরাউন, তোমার কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? যে টাকার জন্য তুমি দিন রাত এক করলে, এত মানুষের সাথে প্রতারণা করলে, গরিবের রক্ত চুষলে, আর শেষ পর্যন্ত কিনা সেই কষ্টে অর্জিত টাকাগুলি তুমি বাদশাকে বিনামূল্যে দিয়ে দিবে? এটা কেমন বুদ্ধি তোমার?
ফেরাউন এক কুৎসিত হাসি হেসে বলল, হামান, ধৈর্য ধরো, আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে। বড় মাছ ধরতে হলে ছোট মাছকে টোপ হিসাবে ব্যবহার করতে হয়। তুমি শুধু চুপচাপ আমার সাথে চলো। পরের দিন সকালে ফেরাউন ও হামান পিঠে করে দুটি বিশাল ভারী বস্তা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো। রাজদরবারে তখন উজির, নাজির এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাদশাহ অবাক হয়ে বললেন, কি ব্যাপার কবরস্থানের দারোয়ান, তুমি পিঠে দুটি বড় বস্তা নিয়ে রাজদরবারে এসেছো কেন? ওগুলোর ভেতরে কি আছে? ফেরাউন বস্তা দুটি মেঝেতে ঢেলে দিল। ঝনঝন শব্দে চারদিকে শত শত স্বর্ণ মুদ্রা ছড়িয়ে পড়ল। তা দেখে বাদশার মন্ত্রী ও উজির অত্যন্ত রেগে গিয়ে ধমক দিয়ে বললেন, তোমার সাহস দেখে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি সামান্য একজন কবরস্থানের পাহারাদার হয়ে মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। এত টাকা তুমি কোথায় পেলে? চুরির টাকা নাকি? বাদশাহ চোখ গরম করে বললেন, উজির ঠিকই বলেছেন, এত স্বর্ণ মুদ্রা তোমার মতো দরিদ্রের কাছে কোত্থেকে আসলো? সত্যি করে বলো, নয়তো এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে। ফেরাউন হাঁটুগড়ে বসল, চোখে কৃত্রিম জল এনে অত্যন্ত বিনয়ের সাথে বলল, জাহাপানা, করজোরে ক্ষমা চাচ্ছি, এগুলি কোনো চুরির টাকা নয়। যারা মৃত লাশ নিয়ে কবরস্থানে আসতো, আমি অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করার কারণে তারা আমাকে উপহার স্বরূপ এই সামগ্রীগুলি দিয়েছেন এবং আমার বেতনের টাকা জমিয়ে আমি এই টাকাগুলি একত্র করেছি। জাহাপানা, আমার মূল উদ্দেশ্য টাকা জমানো নয়। আমি জানতে পেরেছি যে মিশরে গত 2 বছর ধরে খরা ও মহামারীর কারণে যে সকল গরিব প্রজারা আপনার রাজকীয় খাজনা দিতে বা কর দিতে পারেনি, তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে। আমি এই গরিবদের দুঃখ সইতে পারছি না। তাই সকলের পক্ষ থেকে তাদের বকেয়া খাজনা বাবদ এই 2 বস্তা স্বর্ণমুদ্রা আমি আপনার রাজকোষে জমা দিতে এসেছি। আপনি দয়া করে ওই অসহায় গরিব মানুষগুলির খাজনা মাফ করে দিন। এই কথা শোনা মাত্রই রাজদরবারের উপস্থিত সমস্ত লোক, উজির, নাজির এবং স্বয়ং বাদশাহ স্তব্ধ হয়ে গেলেন। উজিরের মুখ বন্ধ হয়ে গেল। বাদশাহ সিংহাসন থেকে উঠে এসে ফেরাউনের পিঠ চাপড়ে দিলেন। তিনি বললেন, আমি আমার জীবনে এত বড় দয়ালু ও প্রজাদরদি মানুষ দেখিনি। তুমি নিজের সব টাকা অন্যের প্রয়োজনে বিলিয়ে দিলে। পরের দিন সকালের মধ্যে মিশরে এই খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। মিশরের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি চায়ের দোকানে, হাটে বাজারে মানুষ বলতে লাগলো, আপনারা শুনেছেন, আমাদের কবরস্থানে যে দারোয়ান আছে, সে নিজের জীবনের সমস্ত জমানো টাকা দিয়ে আমাদের 2 বছরের বকেয়া খাজনা শোধ করে দিয়েছে। বাদশাহ আমাদের মাফ করেনি, মাফ করেছে ওই দারোয়ান। সমস্ত মিশরের গরিব মানুষ ফেরাউনের প্রতি কৃতজ্ঞতায় অন্ধ হয়ে গেল। প্রজারা বলতে লাগলো, এমন ভালো ও দয়ালু মানুষ সারা মিশরে দ্বিতীয়টি আর নেই। ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের বাদশাহ হতো, তবে আমরা কতই না সুখে শান্তিতে বসবাস করতে পারতাম। এভাবেই চতুর ফেরাউন প্রথমে মিশরের বাদশাহ এবং তারপরে মিশরের সাধারণ জনগণের মন সম্পূর্ণরূপে জয় করে নিল। এভাবে আরও কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বৃদ্ধ বাদশাহ বার্ধক্যজনিত কারণে হঠাৎ ইন্তেকাল করলেন। বাদশার কোনো যোগ্য উত্তরসূরি ছিল না। চারিদিকে শোকের ছায়া নেমে এলো এবং সবাই চিন্তিত হয়ে পড়ল যে কে হবে মিশরের পরবর্তী সর্বেসর্বা, কে বসবে মিশরের রাজকীয় সিংহাসনে। বাদশার মৃত্যুর কয়েকদিন পর রাজদরবারে মিশরের সমস্ত বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি, জ্যোতিষী এবং উজির, নাজিরদের নিয়ে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে পণ্ডিত একজন ব্যক্তি বললেন, বাদশার আসন তো এভাবে দীর্ঘদিন খালি রাখা যাবে না, এতে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। আপনারা সবাই মিলে আলোচনা করে বলুন, আমাদের মধ্যে কে হতে পারে মিশরের পরবর্তী উপযুক্ত বাদশাহ। তখন সভার এক কোণ থেকে একজন বয়োবৃদ্ধ সমাজসেবক দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার মনে হয় আমাদের সেই কবরস্থানের দারোয়ান, যাকে আপনারা ফেরাউন নামে চেনেন, তার চেয়ে উপযুক্ত আর কেউ নেই। তার যেমন সুঠাম স্বাস্থ্য, তেমনি চমৎকার বিচার বুদ্ধি। তাছাড়া সে কতটা দয়ালু তা তো আমরা সবাই 1 বছর আগেই দেখেছি, যে নিজের সোনা দিয়ে গরিব প্রজাদের খাজনা মেটায়। জনগণের কথা তার চেয়ে বেশি কেউ ভাবে না। আমাদের মনে হয় তাকেই মিশরের বাদশাহ করা উচিত। উপস্থিত সমস্ত জনতা এবং সভাসদ একযোগে চিৎকার করে উঠে বলল, হ্যাঁ, আমরা ফেরাউনকে আমাদের বাদশাহ হিসাবে চাই। পণ্ডিত মশাই বললেন, ঠিক আছে, তবে জনগণের ইচ্ছাই পূর্ণ হোক। সবার সর্বসম্মতিক্রমে এবং রাজকীয় প্রথা মেনে ফেরাউনকে মিশরের নতুন বাদশাহ হিসেবে ঘোষণা করা হলো এবং তার মাথায় রাজমুকুট পরিয়ে দেওয়া হলো। যেই লোকটি একদিন বল্ক শহরে ঋণের ভয়ে পালিয়ে বেড়াতো, যেই লোকটা তরমুজ খেতে চোর সেজে কাজ করত, আজ ভাগ্যের কি টান দেখুন।
নিজের চরম চাতুরতায় সে সমগ্র মিশরের একচ্ছত্র অধিপতি বা বাদশাহ হয়ে বসল। কিন্তু ফেরাউন যে ভিতরে ভিতরে কত বড় নিকৃষ্ট, অহংকারী এবং প্রতারক একজন মানুষ ছিল তা মিশরের সরল প্রজাদের কারোই জানা ছিল না। বাদশাহ হওয়ার পরপরই ফেরাউন তার প্রথম রাজকীয় ফরমান জারি করে পুরনো বন্ধু এবং চুরির অংশীদার হামানকে মিশরের প্রধান উজির বা মন্ত্রী বানিয়ে দিল। সিংহাসনে বসার কয়েকদিন পর ফেরাউন হঠাৎ করে রাজদরবারে এক বড় ঘোষণা করল। সে বলল, সমগ্র মিশরের অধিবাসী ভাই ও বোনেরা, আমি আপনাদের দুঃখ বুঝি, তাই আমি ঘোষণা করছি যে গত 1 বছরে মিশরের কোনো মানুষকে কোনো প্রকার সরকারি খাজনা বা কর দিতে হবে না। এই সমস্ত খাজনা আমার ব্যক্তিগত তহবিল থেকে মাফ করা হলো। এই খবর পেয়ে সমগ্র মিশরের সাধারণ ও গরিব মানুষ খুশিতে আত্মহারা হয়ে নাচতে লাগলো। তারা ফেরাউনের জয়ধ্বনি দিতে লাগলো। কিন্তু রাজদরবারের ভেতরে যখন ফেরাউন ও হামান ছাড়া আর কেউ ছিল না, তখন হামান চিন্তিত মুখে বলল, বন্ধু ফেরাউন, এ তুমি কি করছো? এভাবে যদি বছরের পর বছর সমস্ত খাজনা মাফ করে দাও, তবে রাজকোষ তো খালি হয়ে যাবে, রাজ্য চলবে কিভাবে, আর আমাদের বিলাসবহুল জীবনই বা তখন চলবে কিভাবে? ফেরাউন সিংহাসনে হেলান দিয়ে অট্টহাসি দিয়ে বলল, হামান, তুমি এখনো সেই তরমুজ বিক্রেতায় রয়ে গেলে, বাদশার বন্ধু হতে পারলে না। ধৈর্য ধরো, আমি মিশরের মানুষকে এমন এক ফাঁদে ফেলবো যে সারা জীবন আমরাই হব সমগ্র মিশরের একচ্ছত্র মালিক। আমাদের হারানোর মতো কোনো শক্তি এই পৃথিবীতে থাকবে না। তবে তার জন্য গায়ের জোর নয়, বুদ্ধির জোর প্রয়োজন। পরের দিন হামান ফেরাউনকে আড়ালে ডেকে বলল, বন্ধু, মানুষ যদি সচেতন হয়ে যায় তবে যে কোনো দিন আমাদের এই প্রতারণা ধরে ফেলতে পারে। তুমি যদি সারা জীবন কোনো বাধা ছাড়া বাদশা থাকতে চাও, তবে কিছু কাজ তোমাকে অবশ্যই করতে হবে। ফেরাউন সোজা হয়ে বসে বলল, কি সেই কাজ হামান, খুলে বলো। হামান কুটিল হাসি হেসে বলল, প্রথম কাজ হলো মানুষের মন থেকে জ্ঞান ও শিক্ষার আলো মুছে দিতে হবে। মানুষ যদি শিক্ষিত হয় তবে তারা প্রশ্ন করবে, আইন খুঁজবে। আর মানুষ যদি মূর্খ হয় তবে তুমি যা বলবে তারা সেটাই বিশ্বাস করবে। ফেরাউন এই বুদ্ধি পছন্দ করলো। সে তৎক্ষণাৎ রাজদরবারের একটি জরুরি সভা দেখে রাজকীয় ডিক্রি বা ফরমান জারি করে বলল, আজ থেকে সারা মিশরের কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না। সমস্ত পাঠশালা, বিদ্যালয় এবং জ্ঞান চর্চার কেন্দ্র চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। মিশরের কোনো ব্যক্তি কোনো প্রকার শিক্ষা নিতে পারবে না এবং কেউ শিক্ষা দিতেও পারবে না। যদি কোনো ব্যক্তি বা কোনো শিক্ষক এই হুকুম অমান্য করে বা লুকিয়ে লেখাপড়া চালায়, তবে তাকে প্রকাশ্যে রাজপথে গলা কেটে হত্যা করা হবে। এই ভয়ঙ্কর আদেশের পরে সারা মিশরের শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে গেল। শিক্ষকরা দেশ ছেড়ে পালালেন। বছরের পর বছর লেখাপড়া বন্ধ থাকার কারণে মিশরের নতুন প্রজন্ম সম্পূর্ণ মূর্খ, অজ্ঞ এবং চতুষ্পদ জন্তুর মতো অবুঝ মানুষে পরিণত হয়ে গেল। তারা ভালো মন্দের পার্থক্য আর বুঝতে পারল না। যখন মানুষ সম্পূর্ণ অজ্ঞ হয়ে পড়ল, তখন ফেরাউন তার চতুরতার শেষ চালটি চালল। সে সারা মিশরের ছোট ছোট মাটির মূর্তিগুলি ভেঙে ফেলার নির্দেশ দিল এবং নিজের বিশাল বিশাল পাথরের মূর্তি তৈরি করে চত্বরে চত্বরে স্থাপন করল। সে ঘোষণা করল, আমি তোমাদের একমাত্র দৃশ্যমান পালনকর্তা এবং তোমরা আমার মূর্তির সামনে সেজদা করবে। অল্প দিনের মধ্যে ভীত ও মূর্খ জনগণ আল্লাহর কথা ভুলে গিয়ে ফেরাউনকে খোদা বলে পূজা করতে শুরু করলো। এর ফলে ফেরাউনের অহংকার আকাশচুম্বী হয়ে গেল। সে নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে সে নিজেকে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ খোদা বলে দাবি করলো। দিন যত যেতে লাগলো, জনগণের উপর অত্যাচার এবং খাজনার পরিমাণ সে 1000 গুণ বাড়িয়ে দিল। রাজ্যে অন্যায়, অত্যাচার, সুদ, ঘুষ, জেনা এবং ব্যভিচারের পরিমাণ মহামারীর আকার ধারণ করলো। বিশেষ করে বনি ইসরায়েল বংশের মানুষদের সে কৃতদাস বানিয়ে পশুর মতো খাটাতে লাগলো। প্রিয় দর্শক, এভাবেই ফেরাউন একজন তরমুজ চোর থেকে মিশরের বাদশাহ হয়ে উঠলেন। আশা করি আপনাদের এই কাহিনীটি ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।